सुख करता दुःख हरता वार्ता विघ्नाची नुरवी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर हुटी सिंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती हो कामना पूर्ती। আজকের গল্প যখন লিখতে বসছি বা বলা ভালো আপনাদের শোনাতে বসছি তখন ক্যালেন্ডারের পাতা তার তারিখার অবস্থান পরিবর্তন করে 2024 থেকে 2025-এ পৌঁছেছে। দেখতে দেখতে অক্টোবর থেকে মার্চ প্রায় 4 থেকে 5 মাস অতিক্রান্ত। আর এই কয়েক পক্ষকালে আমার বারবার মনে হয়েছে কবে আপনাদের সামনে আমার এবারের এই ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো। অবশেষে আজ সেই দিন উপস্থিত। প্রথমেই বলে রাখি আপনাদের, আমাদের এবারের জার্নির শুরুটা কিন্তু মোটেই সুখকর ছিল না। ঘুরে আসার পর থেকে লেখনী ধরা পর্যন্ত অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়েছে। যাত্রা শুরুর 1 থেকে 1.5 মাস আগে থেকেই শুরু হয়ে যায় নানা রকম বাধা বিপত্তি। অনেক গুণীজনের মুখে শুনেছি তীর্থযাত্রার আগে নাকি আশেপাশের অশুভ শক্তি নাকি শুভ শক্তিকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু অবশেষে জয় হয় শুভ শক্তিরই। ভিডিও থাম্বনেল দেখে হয়তো এক প্রকার বুঝেই গেছেন কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চলেছি। আর ভিডিও স্টার্টিং দেখে এখন হয়তো অনেকটাই স্পষ্ট আপনাদের কাছে যে আমাদের এবারের গন্তব্য ঠিক কোথায়। হয়তো তার ইচ্ছে না থাকলে বা সে না ডাকলে কখনোই তার দর্শন সম্ভব হয় না। তাই সে ডেকেছিল বলেই হয়তো সমস্ত বাধা বিপত্তির পাহাড় পেরিয়ে পৌঁছে গেছিলাম তার দরবারে। যে গল্পের সূত্রপাত হয়েছিল 2024-এর 25শে অক্টোবরের সকালে আমার শহর বারাসাত থেকে। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সকলে? টুকরো ভ্রমণের নতুন এক পর্বে, বলা ভালো সম্পূর্ণ নতুন এক সিরিজে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 25শে অক্টোবর 2024, বাংলার 8ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আবারও বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নিয়েছি ক্যাব আর চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মিডিয়ার নানা রকম খবরে পর্যুদস্ত হয়ে আজকের এই যাত্রার সূর্যাস্ত এক প্রকার হয়ে গেছিল। মিডিয়ার সৌজন্যে সপ্তাহখানেক আগে থেকেই জানতে পেরেছিলাম এবারের ঘূর্ণিঝড়, যার নাম দেয়া হয়েছিল দানা, তার অবস্থানের গতি প্রকৃতি দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। হয় 24 তারিখ নয়তো 25-এর ভোররাত তার ল্যান্ডফল। অগত্যা ঈশ্বরের নাম জপা ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে ঝড়ের পূর্বরাত উপস্থিত। ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক কী হতে পারে এবং সেই ঝড়ের মাত্রা, গতি, আকার ও আকৃতি কিরম টাইপের হতে পারে, প্রত্যেকটি নিউজ চ্যানেল যেন কনফিডেন্টলি তা ঠিক করে দিচ্ছিল। আর ঘূর্ণিঝড় দানার সেই খবরে মনের মধ্যে প্রতি মুহূর্তে নানান রকম দুশ্চিন্তা দানা বাজছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল শেষ রক্ষা হবে তো। অবশেষে এলো 25 তারিখের সেই সকাল, কিন্তু কোথায় কি? যা শুনলাম তা হলো এই ঘূর্ণিঝড় দানা নাকি মাঝরাতেই ল্যান্ডফল করেছে ওড়িশার বালাসোরে, আর তার প্রভাবে আমাদের বঙ্গে চলছে কিছুটা ঝোড়ো হাওয়া ও দফায় দফায় বৃষ্টি। হ্যাঁ, তবে এই বৃষ্টিপাতের প্রভাবে কলকাতার কিছু অংশ জলমগ্ন হয়েছিল বটে, তবে তা আমাদের যাত্রাপথে সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি। অগত্যা বাড়ি থেকে ক্যাব বুক করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সময় এখন দুপুর 12:07, আর আমি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আর এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে কিন্তু আমার পরবর্তী গন্তব্যের জন্য ট্রেন। আর ট্রেন নাম্বার হচ্ছে 12327। এবার আপনারাই গেস করুন কোন ট্রেন হতে পারে। হয়তো ট্রেনের নাম্বার শুনে এতক্ষণে আপনারা বুঝেই ফেলেছেন যে কোন ট্রেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 12327 আপ উপাসনা এক্সপ্রেস, হাওড়া টু দেরাদুন। আর সেই ট্রেনে চেপে আমার গন্তব্য হচ্ছে হরিদ্বার। এখনও কিন্তু গাড়ি বোর্ডে দেয়নি, গাড়ি দিক, তারপরে আবার ট্রেনের সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি হাওড়া স্টেশন তার চেনা ছন্দে, হয়তো ভিড়ের চাপ সাধারণ দিনগুলোর তুলনায় তুলনামূলক কম। আজকে কিন্তু এত বিপর্যয়ের দিনেও কিন্তু হাওড়া স্টেশন কিন্তু প্রায় কানায় কানায় ভর্তি। একবার দেখুন, হাওড়া স্টেশনের সেই চেনা ভিড় কিন্তু আজও রয়েছে। চারপাশে কিন্তু অনেক লোকের সমাগম। সবাই কিন্তু যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু বসে রয়েছে। কেউ ধরবে এক্সপ্রেস, কেউ ধরবে লোকাল ট্রেন, আবার কেউ আমার মতো
পৌঁছবে তার গন্তব্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ওল্ড কমপ্লেক্সের 12 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আর এখানে কিন্তু রয়েছে সমস্ত রকম খাবার দোকানগুলি, যেমন রয়েছে আপনার ডোমিনোস, ফুড ট্র্যাক, ফুড প্লাজা, এছাড়াও রয়েছে জনবাহার, আর একদম মোস্ট লেফটে মানে একদম পিছন দিকে রয়েছে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জ। সেখানে কিন্তু খাবার এবং থাকার ব্যবস্থা দুখানাই কিন্তু রয়েছে। এবার আসি ট্রেনের কথায়। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে লাস্ট উইকের আপডেটে দেখেছিলাম আমরা যে ট্রেনে এবারে সফর করব সেটি প্রতিদিনই হাওড়া থেকে 3-4 ঘন্টা দেরিতে ছেড়েছে। তবে আজকের এই প্রতিকূল আবহাওয়ায় ট্রেন দেখাচ্ছিল রাইট টাইম। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই তাই, আজ ভোরে ডাউনে যে রেকটা হাওড়া এসেছে সেটা মাত্র 30 মিনিট লেট। যেহেতু এই একই রেক আবার আপে যায়, তাই তার প্রভাব পড়েছে শিডিউলে। ট্রেন ছাড়বে এক্স্যাক্ট শিডিউল টাইমে। আর একটি বিশেষ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। আমাদের যাত্রা শুরুর আগে থেকে গল্পটা লেখা পর্যন্ত যা যা অভিজ্ঞতা ও বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি তা কয়েকটি পর্বের মাধ্যমে এবারের ভ্রমণ সিরিজে আপনাদের সঙ্গে তা শেয়ার করব। হয়তো আমাদের এই অভিজ্ঞতা আপনাদের আগামীতে কোনো না কোনো কাজে লাগলেও লাগতে পারে। এই মুহূর্তে আপনার দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 11 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে গেছে 12327 আপ উপাসনা এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আজ আমরা রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। আর এই ট্রেন কিন্তু সপ্তাহে 2 দিন মানে মঙ্গলবার আর শুক্রবার দুপুর 1টার সময় ছেড়ে পরের দিন সন্ধ্যা 6:10 পৌঁছে হচ্ছে দেরাদুন। আর যাত্রাপথে আমাদের এই ট্রেন 1588 কিলোমিটার পথ কভার করবে কিন্তু 29 ঘন্টা 10 মিনিটের। ট্রেনের সম্বন্ধে আপনাদের একবার বলে দিই, এই ট্রেনে কিন্তু রয়েছে টোটাল 16টা কোচ। তার মধ্যে রয়েছে আপনার 2খানা জেনারেল কোচ, 2খানা এসি 2 টায়ার কোচ, 4টে এসি 3 টায়ার কোচ, 2খানা স্লিপার ক্লাস, একখানা হচ্ছে আপনার পাওয়ার কার, একখানা পেন্ট্রি কার, আর আরেকখানা রয়েছে আপনার সিটিং কাম লাগেজ রেক। আর আমাদের এই গাড়ির সামনে কিন্তু যে ইঞ্জিন আমাদের এই গাড়িকে টেনে নিয়ে যাবে, সামনে রয়েছে কিন্তু WAP5 ইঞ্জিন। আর টোটাল এই জার্নিতে আমাদের গাড়ির কিন্তু অ্যাভারেজ স্পিড থাকবে 54 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকবে হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর এই 130 কিলোমিটার পার আওয়ার গাড়ির স্পিড কিন্তু ভ্যালিড হবে ডানকুনি জংশন থেকে মুঘলসরাই ইস্ট আউটার কেবিন পর্যন্ত। যাত্রাপথে আমাদের এই ট্রেন কিন্তু কভার করবে 5খানা স্টেট। প্রথমত তো রয়েছে আপনার ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড হচ্ছে আপনার ঝাড়খণ্ড, তৃতীয় হচ্ছে বিহার, 4 নম্বর হচ্ছে ইউপি এবং সর্বশেষ আর পঞ্চম হচ্ছে উত্তরাখণ্ড। মানে উত্তরাখণ্ডের দেরাদুনে গিয়ে এই গাড়ি তার জার্নি শেষ করবে। আর এই ট্রেন মানে উপাসনা এক্সপ্রেস কিন্তু আপনার রেক শেয়ার করে। সপ্তাহে 5 দিন যায় 12369 আপ কুম্ভ এক্সপ্রেস নামে, আর সপ্তাহে 2 দিন মানে মঙ্গলবার আর শুক্রবার কিন্তু এই ট্রেন যায় উপাসনা এক্সপ্রেস। তার নাম্বার তখন হয় 12327 আপ। আর এই গাড়ির কিন্তু পুরোটাই কিন্তু LHB রেক। আর এই গাড়ির ইনগুরাল রান হয়েছিল আপনার 15ই এপ্রিল 2000 সালে। আর এই গাড়ি ICF থেকে LHB রেকে ট্রান্সফার হয় 15ই ডিসেম্বর 2023 সালে। সময় এখন দুপুর 1:02। আর যথারীতি আমাদের গাড়ির সিগন্যাল কিন্তু হয়ে গেছে। আর ঘড়িতে এখন আবার 1:02 থেকে সময় হলো 1:03, মানে 3 মিনিট কিন্তু অলরেডি কিন্তু আমাদের গাড়ি কিন্তু লেট। দেখা যাক কখন ছাড়ে গাড়ি। সময় এখন দুপুর 1:06। আর আমাদের এই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। যথারীতি কিন্তু গাড়ি শুরুতেই 6 মিনিট লেট। শুধু যাত্রা শুরুতে একটাই কথা বলবো, যাত্রা হোক শুরু, নিয়ে ভোলে বাবার নাম, যেন ভালোভাবে করে আসতে পারি কেদারনাথ, বদ্রীনাথ ও তুঙ্গনাথ ধাম। জয় ভোলে। ট্রেনের সম্পর্কে একটু বিস্তারিত বলে রাখি। আমাদের এই ট্রেন কিন্তু যাত্রাপথে কভার করবে 18টা হল্টিং স্টেশন এবং 337টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর হাওড়া ছাড়ার পর আমাদের এই ট্রেন 199 কিলোমিটার ননস্টপ জার্নি করবে। আর হাওড়া ছাড়ার পর আমাদের এই ট্রেনের নেক্সট হল্টিং স্টেশন হচ্ছে আসানসোল জংশন। সময় লাগবে 2 ঘন্টা 29 মিনিট। চলুন তাহলে এবার আপনাদের একবার আমাদের সিটটা দেখিয়ে দিই। আমি এখন রয়েছি B2 কোচে, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে আপনার B2 কোচ। আর এখানে পড়েছে আমাদের সাইড লোয়ার, আর এদিকে হচ্ছে সাইড আপার। 7 নম্বর আর 8 নম্বর সিট, মানে দরজা দিয়ে ঢুকেই একদম পুরো সামনে। আর আমাদের এবারে জার্নিতে আমার সঙ্গে তো একজন থাকে, এবারে কিন্তু যোগ হয়েছে আরেকজন, 2 জন রয়েছে। এদিকে সুমন রয়েছে আর ওদিকে রয়েছে মঞ্জিমা। আমরা 3 জনেই কিন্তু এবারে চলেছি কেদার, বদ্রী এবং তুঙ্গনাথ যাত্রার উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আরও কথা হবে, আনন্দ হবে, গল্প হবে।
আপাতত ক্যামেরা বন্ধ করছি, তারপর দেখা যাক কী হয়। বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্য বাইরে থেকে আর শ্যুট করলাম না, ভেতরে চলে এলাম। ভেতরে এখন জানলার ধারে বসে কিন্তু শ্যুটটা করছি। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে আপনার ডানকুনি জংশন, আর ডানকুনি জংশন ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির স্পিড কিন্তু অলরেডি বেড়ে গেছে। ট্রেন জার্নি প্রায় 40 মিনিট অতিক্রান্ত, চলে এলাম ট্রেনের টয়লেটে। দেখুন কি পরিস্থিতি। এদিকে আপনার আয়না রয়েছে, এখানে রয়েছে বেসিন, পরিষ্কারই আছে আপাতত। এখানে রয়েছে আপনার কমোড, আর নিচে কিন্তু পুরো ভিজে, কারণ যেহেতু এখন বৃষ্টি পড়ছে ট্রেনের নিচে কিন্তু পুরো ভিজে। আর এখানে আপনার টয়লেট পেপার রয়েছে, মানে ন্যাপকিন যেগুলো বলে। একবার দেখে নিই এখানে ফ্ল্যাশ করে জল পড়ে কিনা। হ্যাঁ, জল কিন্তু ভালোই আছে। আর এই দেখো এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, ভালোই কিন্তু জল পড়ছে কিন্তু হ্যান্ড শাওয়ার। 40 মিনিট অতিক্রান্ত, আপাতত টয়লেটের সব কিছু ঠিক আছে। এবার দেখা যাক যত দূর এগোবে ট্রেনের টয়লেট পরিষ্কার ঠিকঠাক থাকে কিনা, কারণ এখনও কিন্তু অতিক্রম করতে হবে প্রায় 1500 কিলোমিটারের মতো পথ। তো দেখা যাক আগে আগে দেখো হতে হয় কিনা। একবার আপনাদেরকে দেখিয়ে দিই ট্রেনে আমাদের কী কী প্রোভাইড করা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে আপনার চাদর রয়েছে প্যাকেটের মধ্যে, এখানে আপনার বালিশ রয়েছে দোকানে, আর এখানে রয়েছে আপনার যেমন কম্বল না সেরকম কম্বল রয়েছে। কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিকে সঙ্গী করে আপন গতিতে ছুটতে থাকলো আমাদের ট্রেন। ঘূর্ণিঝড় দানার কারণে সেদিন দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন বাতিল ছিল, যা দক্ষিণের সঙ্গে পূর্ব ও উত্তর পূর্বকেও সংযুক্ত করে। সেই কারণেই মনে হয় ট্র্যাক ক্লিয়ার ছিল। তুলনামূলকভাবে ট্রেন মনে হচ্ছিল একটু বেশি জোরেই ছুটছে। দরজায় দাঁড়িয়ে বৃষ্টির ঝাপটা খেতে খেতে ভাবছিলাম, সত্যিই যদি এই ট্রিপটা বাতিল হয়ে যেত তাহলে হয়তো এত সুন্দর একটা জার্নি মিস করতাম। চোখের নিমিষে ট্রেন দেখি অতিক্রম করছে বর্ধমান জংশন স্টেশন। শুরুতেই বলেছিলাম এবারের এই সফরে অনেক অনিশ্চয়তা ও অনেক বাধা আমাদের সম্মুখীন হয়েছিল, তা থেকে অনেক অভিজ্ঞতাও আমরা সঞ্চয় করেছি। প্রত্যেকটি পর্বে সেই অভিজ্ঞতার কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে আপনার খানা জংশন। এই খানা জংশন থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আপনার সাহেবগঞ্জ লুপ লাইন। হাওড়া থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে 4 মিনিট আগে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের কিন্তু হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন, আর আসানসোল জংশন থেকে কিন্তু ট্রেন ছাড়লো 3 মিনিট লেট করে। আসানসোল জংশন থেকে ছাড়ার সঠিক সময় ছিল হচ্ছে 3:34-এ, কিন্তু ট্রেন ছাড়লো 3:37-এ। আসানসোল ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্টিং স্টেশন হচ্ছে ঝাড়খণ্ডের মধুপুর জংশন। দূরত্ব 81 কিলোমিটার। আর এই 81 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স আমাদের এই ট্রেন কভার করবে 1 ঘন্টা 4 মিনিটে। এই মুহূর্তে আমরা ক্রস করছি সীতারামপুর জংশন স্টেশন। আর এই সীতারামপুর থেকেই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে আপনার হাওড়া গয়া গ্র্যান্ড কোর্ট লাইন এবং হাওড়া পাটনা মেল লাইন। প্রথম অনিশ্চয়তার কথা এবার একটু ছোট্ট করে বলে ফেলি। এবারে যাত্রা শুরুর 4 মাস আগে থেকেই চারধাম যাত্রার রেজিস্ট্রেশন, ট্রেনের টিকিট, হোটেল ও গাড়ি বুকিং করা প্রায় কমপ্লিট। ঠিক 1.5 মাস আগে এক শনিবার হঠাৎই ফোনে মেসেজ আসে কেদারনাথে আমাদের এয়ারবিএনবির যে হোটেল বুকিং ছিল তা
ক্যান্সেল করা হয়েছে এবং বুকিংয়ের টাকাও রিফান্ড করা হয়েছে। সত্যি বলছি, মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কারণ এয়ারবিএনবি ও জিএমবিএন ছাড়া কেদারনাথে হোটেল রুমের ভাড়া প্রায় আকাশ ছোঁয়া। সেই রাতেই কথা হয় ওই হোটেল বা হোমস্টের হোস্টের সাথে। বলা হয় কেদারে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরবর্তীতে যারা আসবে তাদের সব বুকিং এয়ারবিএনবি ক্যান্সেল করেছে। তবে আপনারা মন্ডে একবার চেষ্টা করুন, হয়ে যাবে। অগত্যা চেষ্টা করা হলো এবং বুকিংও হলো। ফের 1 মাস আগে আবারও ক্যান্সেলেশন SMS কজ দেওয়া হয়েছিল। এখানকার যে হোমস্টে ও হোটেল হোস্টরা আছেন তারা নাকি প্রচুর স্ক্যামবাজি করছে, তাই আপাতত এয়ারবিএনবি সব বুকিং বন্ধ রাখছে এবং যে বুকিংগুলো হয়েছিল তার সব ক্যান্সেল করে দিয়েছে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আমাদের সঙ্গে সফরকারী যে তৃতীয় বন্ধু, তার যে রুম এয়ারবিএনবি থেকে বুক করা হয়েছিল, তার যে হোমস্টে হোস্ট, তার সঙ্গে যোগাযোগ করা হলো। কথা বলে জানা গেল সে বাঙালি আর তার কাছে এক্সট্রা রুমও আছে। অগত্যা তার কাছ থেকেই রুম বুক করা হলো। না, আজকের গল্প এইটুকুই থাক, পরের অংশ শেয়ার করব আবার পরবর্তী পর্বে। ট্রেন এখন ছুটে চলেছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের বৃষ্টি পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্যে দূরে ওই পাহাড়ের গায়ে দেখা মিলল অস্তগামী সূর্যের শেষ আভার। হাওড়া থেকে 280 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত সময়ের থেকে 19 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে জোসিরি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই জোসিরি কেন জংশন জানেন তো? এই জোসিরি থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে বৈদ্যনাথ ধাম এবং দুমকা যাওয়ার লাইন। জোসিরি জংশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হচ্ছে ঝাঝা। জোসিরি এবং ঝাঝার মধ্যে 44 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স আমাদের এই ট্রেন অতিক্রম করবে 1 ঘন্টা 10 মিনিটে। এই যে আমরা নদী ক্রস করলাম, তারপরে কিন্তু বললো আপনার লক্ষ্মীসরাই জংশন। এই লক্ষ্মীসরাই জংশন থেকে কিন্তু আপনার পা দিকে আলাদা হয়ে যাচ্ছে আপনার হাজিপুর যাওয়ার লাইন। সন্ধে তখন হয়েছে সবে। আমি নিজের মনে গুনগুন করছিলাম, হঠাৎই গাইতে ইচ্ছে হলো রানার গানটা। ব্যাস অমনি আমার উল্টো দিকে সিটে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোকের প্রশ্ন, বলুন তো এই গানটা হেমন্তবাবু ছাড়া আর কে গেয়েছিল? আমি উত্তর দিলাম লতা মঙ্গেশকর। ব্যাস শুরু হয়ে গেল দীর্ঘ আলোচনা। কথা বলতে বলতে জানতে পারলাম তিনি আর কেউ নন, তিনি হলেন বিখ্যাত সুরকার স্বপন চক্রবর্তী মহাশয়। এক সময় কলকাতা ও বোম্বেতে দাপিয়ে কাজ করেছে। আজ বয়সের ভারে সেই কাজ প্রায় কমে গিয়েছে। তবে শুনলাম কিছু মেগা সিরিয়ালে তিনি মিউজিকের ওপর কাজ করছেন। দেখতে দেখতে প্রায় ঘন্টা দেড়েক সময় অতিক্রান্ত, আর আমাদের ট্রেন বখতিয়াপুর ছেড়ে এগিয়ে চলেছে তখন পাটনার দিকে। হাওড়া থেকে 530 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পাটনা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই পাটনা জংশনে আমাদের এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 10 মিনিট। আর এই পাটনা কেন জংশন? এই পাটনা থেকে কিন্তু আপনার আলাদা হয়ে যাচ্ছে যেমন ছাবড়া লাইন, পাটনা থেকে আলাদা হয়ে যাচ্ছে আপনার গয়া লাইন, পাটনা থেকে আলাদা হয়ে যাচ্ছে আপনার হাজিপুর লাইন, এবং সর্বোপরি পাটনা থেকে আলাদা হয়ে যাচ্ছে আপনার হাওড়া দিল্লি মেল লাইন। যথারীতি আমরা পাটনা জংশনে পৌঁছে গেছি। তো এরপরে তো বলতে গেলে ট্রেনের ভেতরে সবারই অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শোয়ার তোড়জোড় করছে। আমাদের এরপর খাওয়া দাওয়া করে নিতে হবে। বাড়ি থেকে খাবার দাওয়া সমস্ত কিছু প্যাক করে নিয়ে এসেছি। তো পাটনা চারুক খাওয়া দাওয়া করবো। আপনাদেরকে বলা হয়নি 12327 আপ উপাসনা এক্সপ্রেস, মানে আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল আছে, এবং প্যান্ট্রি কারের সঙ্গেও কিন্তু অ্যাভেলেবেল আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস এবং ই ক্যাটারিং সার্ভিস। তো চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে খাবার তোড়জোড় করি। ট্রেন ছেড়ে দিল আপনার পাটনা জংশন, আর পাটনা জংশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্টিং স্টেশন হচ্ছে আপনার আরা জংশন। পাটনা এবং আরার মধ্যে আমাদের এই ট্রেন 49 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স কভার করবে 50 মিনিটে। যথারীতি আমরা আমাদের রাতের খাওয়া শুরু করে দিলাম। দেখুন বাড়ি থেকে মা প্যাক করে দিয়েছে, রুটি আছে, আলুর দম আছে, এই হচ্ছে আপনার মিষ্টির বাক্স। এর মধ্যে আছে কিন্তু আপনার মিল্ক কেক, যেটা আমার বন্ধু সুমনের খুব প্রিয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে নিই। যদি আরা জংশনে নামা পসিবল হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর যদি জেগে দেখা হচ্ছে আপনাদের সাথে বারাণসী জংশনে।
ভেবেছিলাম রাতে একটু ঘুমোবো, কিন্তু ছোট থেকে ওই একই অভ্যাস, ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা। এই রাতের বেলাতেও মনে হয় যেন বাইরের সব কিছু যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। না, এই এসির জানলা সত্যিই ভালো নয়। হয়তো স্লিপার ক্লাসে একটু কষ্ট হলেও ওর জানলা দিয়ে সব কিছু যেন স্পষ্ট দেখা যায় এবং সব কিছুকে যেন মনের চোখ দিয়ে স্পর্শ করা যায়। অগত্যা উঠে গিয়ে দাঁড়ালাম দরজায়। ট্রেন তখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ছেড়ে উঠে পড়েছে গঙ্গার ওপর বারাণসীমুখী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেতুর ওপর। ওই যে দূরে রাতের আলোয় যে ঘাটগুলো দেখা যায়, ওর মধ্যেই রয়েছে সব বিখ্যাত ঘাটগুলি। অশিঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। বারাণসী এলে সকালে অসি ঘাটে দেখতে পাবেন প্রভাতী আরতি ও দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যাবেলায় দেখতে পাবেন সন্ধ্যা আরতি। আর ব্রিজের নিচে অন্ধকারে ওই যে অস্পষ্ট দেখা যায় ঘাটে বাঁধা আছে অসংখ্য নৌকা। তারা প্রত্যেকেই প্রহর গুনছে কখন আবারও রাত পেরিয়ে সকাল হবে, আর তারা ভেসে বেড়াবে ওই পুণ্যতোয়া গঙ্গার বুকে। হাওড়া থেকে 739 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে 1 ঘন্টা 34 মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাণসী জংশনে। আর এটা বারাণসী জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে দেখা হবে বারাণসীতে, বারাণসীর গঙ্গা আপনাদের দর্শন করিয়েছি, আর দেখা হয়ে গেল বারাণসী জংশনে। তো আপাতত শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালে। लखनऊ रेलवे स्टेशन में आपका स्वागत है। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या হাওড়া থেকে 1042 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে কোনো রকম দেরি না করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে লখনৌ চারবাগের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর লখনৌতে আমাদের এই ট্রেনের হল্টিংস টাইম হচ্ছে 10 মিনিট। আর লখনৌতে কিন্তু আমাদের গাড়ি অলরেডি 20 মিনিট অ্যাডভান্স। আজ 26 তারিখ, মানে 26শে অক্টোবর 2024, বাংলার 9 কার্তিক 1431 বঙ্গাব্দ। আর সকলকে সুপ্রভাত। যেটা আমি সবসময় বলে থাকি, ট্রেনে কিন্তু আমার সেরকম কোনো দিনই ঘুম হয় না, আর আজও হয়নি বলতে গেলে। প্রায় 4:15 সময় শুয়েছি, ওই আধো ঘুম যেটা বলে, শুয়েছিলাম। দেখলাম যে লখনৌ ঢুকছে, তাই নেমে পড়লাম। আর যেটা বলার, লখনৌ ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে বরেলি জংশন। আর বরেলি আর লখনৌর মধ্যে আমাদের ট্রেন কিন্তু অতিক্রম করবে 253 কিলোমিটারের, 233 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। আর সময় নেবে হচ্ছে 3 ঘন্টা 53 মিনিট। চলুন ট্রেনে উঠে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবারও দেখা হচ্ছে। অলরেডি চাটা খাওয়া কমপ্লিট, বসে আছি, দেখতেই পাচ্ছেন 3 জনে মিলে বসে আছি একসঙ্গে, গল্প করছি। আর এদিকে উল্টো দিকে আমার সহযাত্রীরা সবাই বেশ সাপোর্টিভ, সবাই অনেক কিছু কথাবার্তা বলছে। এখন ট্রেনের এই হাল, সবাই মোটামুটি উঠেও পড়েছে। ব্রেকফাস্ট চলে এসেছে অলরেডি, চায়ের সঙ্গে ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছিল সুইগিতে, অনলাইনে দিয়ে গেছে লখনৌ থেকে। এই আনপ্যাক করা হচ্ছে, তারা দেখাচ্ছে কি রয়েছে। স্যান্ডউইচ না, পনির গ্রিল স্যান্ডউইচ। পনির গ্রিল স্যান্ডউইচ। আচ্ছা, পনির গ্রিল স্যান্ডউইচ আছে। আমি এখানে এই প্রান্ত করছি, ওতে এইরকম। এই হলো আপনার পনির গ্রিল স্যান্ডউইচ, এদিকে সস রয়েছে, সঙ্গে আবার আলু ভাজা, বাংলায় যাকে বলে, মানে ফ্রেঞ্চ ফ্রাই। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है,
सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। হাওড়া থেকে 1277 কিলোমিটার পথ অতিক্রম করে কোনো রকম দেরি না করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারেলি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বারেলি কেন জংশন? বারেলি থেকে যেমন একদিকে আলাদা হয়ে যাচ্ছে বারেলি মোরাদাবাদ লাইন, তেমনই কিন্তু আরেকদিকে আলাদা হয়ে যাচ্ছে লখিমপুর সীতাপুর পিলভিট লাইন। আর এই বারেলি জংশনে আমাদের ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। এই হলো আপনার বারেলি স্টেশন। আর ওই যে আমাদের কাকা দাঁড়িয়ে আছে, ব্যায়াম করছে। কেমন লাগছে বলো সবাই ট্রেন জার্নি? দুর্ধর্ষ খুব ভালো লাগছে। হ্যাঁ, ফোকাস। ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে আর সবাই খুশ খেয়ে গেছে। চলুন ট্রেনে চালায়, উঠে পড়া যাক। ট্রেন আমাদের বারেলি জংশন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ মোরাদাবাদ জংশন। বারেলি এবং মোরাদাবাদের মধ্যে 90 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স আমাদের এই ট্রেন কভার করবে 1 ঘন্টা 37 মিনিটে। সময় এখন দুপুর 1টা। আর হাওড়া থেকে 1367 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময়ের থেকে মাত্র 10 মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নর্দার্ন রেলওয়ের মোরাদাবাদ জংশনে। আর এটা মোরাদাবাদ জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই মোরাদাবাদে আমাদের এই ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 8 মিনিট। মোরাদাবাদ কেন জংশন? এই মোরাদাবাদ থেকে যেমন আলাদা হয়ে যাচ্ছে আম্বালা যাওয়ার লাইন, তেমনই এই মোরাদাবাদ থেকে আলাদা হয়ে যাচ্ছে দিল্লি যাওয়ার লাইন। আর এই মোরাদাবাদ থেকেই আরেকদিকে চলে যাচ্ছে আপনার চান্দৌসি লুপ লাইন। আর এই মোরাদাবাদ থেকে ভাগ হয়ে যাচ্ছে আপনার রামনগর যাওয়ার লাইন। আর এই মোরাদাবাদ স্টেশন কিন্তু তৈরি হয়েছিল 1873 সালে, মানে আজ থেকে প্রায় 151 বছর আগে। আর এই মোরাদাবাদ স্টেশন ইলেকট্রিফাইড করা হয় 2012 সালে, মানে আজ থেকে প্রায় 12 বছর আগে। মোরাদাবাদ ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন, মানে আমাদের অন্তিম স্টেশন হচ্ছে হরিদ্বার। আর এই মোরাদাবাদ থেকে হরিদ্বার কিন্তু 168 কিলোমিটার, মানে 168 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স আমাদের এই ট্রেন অতিক্রম করবে 3 ঘন্টায়। আমাদের গাড়ি দিয়েছিল আপনার 4 নম্বরে, আর ওদিকে আপনার 2 নম্বরে দাঁড়িয়ে আছে, মানে মোরাদাবাদ জংশনে 2 নম্বরে এসে পৌঁছেছে বারৌনি জম্মু তাওয়াই। মানে জম্মু তাওয়াই থেকে বারৌনির দিকে যাচ্ছে, না ভুল বললাম, এখন বারৌনির থেকে জম্মু তাওয়াইয়ের দিকে যাচ্ছে। কোথায় থাকা দাদা? আচ্ছা, দাদা থাকে যাদবপুরে। দাদা এইমাত্র আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। দাদার নাম হচ্ছে শায়দ মুখার্জি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিছুক্ষণ আগে মোরাদাবাদে সুইগি থেকে আমাদের অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। ভালো মিল ছিল, 2 রকম পনিরের আইটেম ছিল, একখানা আপনার ওই তরকার ডালের মতো ছিল, রুটি ছিল 2 রকম রুটি, মানে হাতে তৈরি রুটি আর তন্দুরি রুটি, আর সঙ্গে রাইস ছিল। মানে বলতে গেলে ওভারঅল দারুণ। হরিদ্বার কিন্তু আর বেশি দূর বাকি নেই। চলুন হরিদ্বার পৌঁছাতে এবার একটু ট্রেনের সম্পর্কে রিভিউ দিয়ে দিই। কাল থেকে তো ট্রেনে চললাম, মানে 12327 উপাসনা এক্সপ্রেস। বলতে গেলে ওভারঅল গুড, তবে 10-এর মধ্যে 7-এর বেশি দিতে পারছি না। যেটা বলার, আমরা যে কোচে ট্রাভেল করছি B2 কোচ, কিন্তু বলতে গেলে পুরনো LHB কোচ। আর কোচ কিন্তু 2-1 জায়গায় ভাঙাও রয়েছে, টয়লেট খুব একটা ভালো নয় বলতে গেলে, পুরনো। আর সমস্যা যেটা, এখানে কিন্তু যে জানলাগুলো রয়েছে, জানলার ওখানে কিছু কিছু জায়গায় যে ভেঙে গেছে। মানে বলতে গেলে আমি দেখলাম 3 বছরের কোচ, বলতে গেলে জানলার ওপরগুলো ভেঙে গেছে। সেখান থেকে কিন্তু রাতের বেলা দেখছি আরশোলা বেরোচ্ছে, মাকড়সা বেরোচ্ছে, মানে একটা এক্সস্টেড ব্যাপার রাতের বেলা। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বলতে গেলে খুবই, যারা কর্মী যারা খুবইভাবে মানে হেল্প করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন সমস্ত কিছু, মানে ঘন্টায় ঘন্টায় আসছেন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। টয়লেট বলুন, এখানে আমাদের যে ফ্লোর আছে, মানে যেখানে আমরা ট্রাভেল করছি, আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে আপনার লাকজার জংশন। আর এই লাকজার জংশন থেকে কিন্তু হরিদ্বারের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। আর আমাদের গাড়ি কিন্তু এখানে প্রায় 14 থেকে 15 মিনিট প্রায় অ্যাডভান্স। সিগন্যাল না পেয়ে এই মুহূর্তে লাকজার জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস।
বাট দেখছি দূরে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং গাড়ি ছেড়ে দিয়েছে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সিগন্যাল অফ ছিল। তো আপাতত ক্যামেরা বন্ধ করছি, আবারও দেখা হচ্ছে হরিদ্বার স্টেশনে নেমে। নিয়ে নিয়েছি। 1535 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে 22 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছেছে হরিদ্বারে। আর হরিদ্বারে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত এই জার্নি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এবার আমরা যাব হোটেলের দিকে, আর ফ্রেশ হয়ে নিয়ে আবারও দেখা হচ্ছে গঙ্গার ঘাটে। চলুন এখানে যাক। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনো হলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।